ওকে, তো স্যার আমরা শুরু করতে পারি। সো আজকে আমাদের ক্লাসিক টপিকটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? ইন সিম্পল ওয়ার্ডস, স্যার একটু যদি এদিকে মনোযোগ দেই এখনের মতো, যেহেতু নতুন টপিক একটু মনোযোগ দেন। হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং বা এই অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি? যদি সিম্পলি বলি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কমিশন বেসড একটা কাজ। আপনার থার্ড পার্টি কোনো কোম্পানির প্রোডাক্টকে নিজের মার্কেটিং, নিজের স্ট্র্যাটেজির মাধ্যমে কাস্টমারের কাছে বিক্রি করিয়ে দিচ্ছেন। এটার পরিবর্তে কোম্পানি আপনাকে একটা কমিশন পে করবে। এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট। প্রত্যেক কোম্পানি অ্যাফিলিয়েট রান করে এরকম না, ঠিক আছে? সো আমরা যখন অ্যাফিলিয়েট করি বা করতে চাই, ওইটার জন্য স্পেসিফিক কোম্পানিজ আছে যাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামস থাকে এবং সেখানে আমাদেরকে রেজিস্টার করে দেন কাজ করতে হয়, ঠিক আছে? আপনি হয়তো বা শুনেছেন, অনেক আগে ডেস্টিনির নাম শুনেছিলেন। সো ডেস্টিনি যেভাবে কাজ করতো, ঠিক আছে, সামওয়াট ওইরকম, বাট এটা আরেকটু ইথিক্যাল, পলিশড এবং সাস্টেনেবল একটা কাজ। যদি প্রপারলি আমরা অ্যাফিলিয়েট করতে পারি, অ্যাফিলিয়েট মূলত দুইভাবে করা যায়, একটা হচ্ছে ওয়েবসাইটের থ্রু, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু। আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে ওয়েবসাইটের থ্রু। সো যদি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রপারলি করা যায়, আপনি এস্টিমেট করতে পারেন যে আপনি মান্থলি $300 থেকে $400 অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আর্ন করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কাজ করে এরকমভাবে, আমরা অনেক ওয়েবসাইট দেখেছি, তার মাঝখানে আর্টিংস ওয়েবসাইটটা তো অনেক বেশি আমরা গিয়েছি না, বিভিন্ন ব্লগ বা যে কোনো কিছুর জন্য আর্টিংস ওয়েবসাইট যেতাম। এখানে যদি আমরা সার্চ করি, হ্যাঁ, ধরেন, না ওইটা হচ্ছে ই কমার্সের পরে। ধরেন আমরা যে আর্টিংসের একটা পোস্টে গেলাম, যেখানে আমরা সার্চ করেছিলাম বেস্ট ব্লেন্ডার্স ফর স্মুথিস। অ্যাফিলিয়েট কাজ করে এরকমভাবে যে আপনাকে কয়েকটা প্রোডাক্ট বা আমি আপনাকে কিছু সার্ভিস শো করব, তার ব্যাপারে আমি আপনাকে ডিটেলস পড়ে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব আপনি যেন ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটাকে কিনেন, কার থ্রু? আমার থ্রু। ঠিক সেরকমভাবে আর্টিংস যদি দেখেন, এখানে 6টা ব্লেন্ডার নিয়ে কথা বলেছে এবং প্রত্যেকটা ব্লেন্ডার নিয়ে ওনারা কিছু ডিসক্রিপশনস এখানে যদি দেখেন লিখেছেন, তাই না? এই যে লিখেছেন না? এখন এই ডিসক্রিপশনের পাশাপাশি উনি এখানে এই অ্যামাজনের একটা লিঙ্ক দিয়েছে, সার্চ অন অ্যামাজন। সো যখন আমি এখানে ক্লিক করি তখন আমাকে অ্যামাজনের ওই পেজগুলোতে নিয়ে যায় প্রোডাক্টের। এবার এখান থেকে যদি আমি কোনো কিছু বাই করি, এইটার কমিশন কে পাবে? আর্টিংস। শুধুমাত্র যে অ্যামাজন আসলো যে অ্যামাজনই অ্যাফিলিয়েট করে তা না, এরকম অনেক আদার্স অনেক কোম্পানিজ আছে যারা অ্যাফিলিয়েট করেন। সো ওয়ান অফ দ্য বেস্ট এবং প্রফিটেবল অ্যাফিলিয়েটস হচ্ছে অ্যামাজনের, বিকজ ইন ইউএস অ্যান্ড ইউকে যেরকমভাবে আমরা মুদির দোকানে জিনিসপত্র কিনি, আলু লাগলে কিছুক্ষণ পর পর আলু কিনি, চাল কিনি, ডাল কিনি, যাইতে থাকি না, ব্যবসা তো জমজমাট হয়। অ্যামাজনটাও না ওদের কাছে একই রকমের, বিকজ অ্যামাজনে মানে হিউজ কালেকশন প্রোডাক্টসের, মানে আমাদের ডেইলি লাইফে ইউজ করার জন্য হোক, গিমিক প্রোডাক্টস হোক, ফান হোক, মেডিকেল হোক, ফার্নিচার্স হোক, এভরিথিং ওইখানে আছে। সো ওনারাও ইউজ টু যে ওই ওয়েবসাইটের থ্রু অনলাইন শপিংটা করার, ঠিক আছে? আমরা কিন্তু বাংলাদেশে এখন ভালোই অনলাইন মার্কেটিং করছি, অনলাইন বাই করি, কেনাবেচা করি, বাট বাইরের কান্ট্রিগুলো, ইউএস বা ইউকের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা বলি, ওনারা অলরেডি হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন যে ওনারা ওই মার্কেটে যাবে, গিয়ে কেনার থেকে ওনারা বেটার ফিল করে আমি একটা প্রোডাক্ট সার্চ করব, অ্যামাজনে যদি থাকে ওইটার আমি রিভিউ দেখব, অর্ডার করব, চলে আসবে। অ্যামাজন কেন? বিকজ অ্যামাজনের একটা পলিসি আছে যে অ্যামাজন রিটার্ন করার সময় মানে অনেক বেশি কোয়েরি বা ইনকোয়ারি করে না। আপনার কাছে ভালো লাগে নেই, দেন ফেরত দেন, আমি আরেকজনে দিয়ে দেব, ঠিক আছে? বিষয়টা এরকম। সো এই আর্টিংস হোক, গুড হাউসকিপিং হোক, পিসি ম্যাগ হোক, এরকম অনেক কোম্পানিজ আছে যারা থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস ডলার্স আর্ন করে এই অ্যাফিলিয়েটের থ্রু। সো অ্যাফিলিয়েট করতে হলে সর্বপ্রথমে আমার কি লাগবে? একটা ওয়েবসাইট লাগবে, আমাকে কন্টেন্ট লিখতে হবে এবং আমার এসইও করে ওইগুলো আমার একদম অ্যাকুরেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে। আপনি যদি নিজেকে টেস্ট করতে যান যে আপনি এসইও কত ভালো পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ভালো একটা ওয়ে নিজের স্কিলটাকে জাজ করার জন্য। বিকজ আপনি এসইও করবেন কোন একটা ওয়েবসাইটে তো করতে হবে, আইদার আপনাকে একটা বিজনেস দিয়ে দেন ওই ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে, নাহলে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে।
তার আগে যদি আপনি নিজের স্কিলটা আসলে জাজ করতে চান এবং একটা বেনিফিট নিয়ে জাজ করতে চান, অ্যাফিলিয়েট খুব ভালো ওয়ে। যখন আপনি অ্যাফিলিয়েট নিয়ে কাজ করবেন তখন আপনাকে কি কি বিষয়ে মানে খেয়াল রাখতে হবে বলি। আপনাকে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে এটা জানতে হবে, কন্টেন্ট কিভাবে লিখতে হয় জানতে হবে, কিওয়ার্ড রিসার্চ পারতে হবে, অন পেজ অফ পেজ এসেও পারতে হবে, সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট জানতে হবে, অ্যাডসের ব্যাপারে জানতে হবে। তাহলে কি ডিজিটাল মার্কেটিং পুরাটাই কিন্তু এক হিসেবে ওখানে চলে আসে। যদি আমি চিন্তা করি যে আমি আমার স্কিলটাকে টেস্ট করব, কারণ কোনো এক কোম্পানি কিন্তু আপনাকে নিজের স্কিল টেস্ট করার জন্য তার ওয়েবসাইট দিয়ে দিবে না, তাই না? আচ্ছা, সো আরেকটু দেখি গ্রাফ অনুযায়ী দেখি কিভাবে কাজ করে। সর্বপ্রথমে প্লেসিং অ্যাফিলিয়েট লিঙ্কস ইন কন্টেন্ট। এই যে একটা কন্টেন্ট লিখেছে এখানে, এই যে সি প্রাইস, এগুলা কি অ্যাফিলিয়েট লিঙ্কস না? কিভাবে বুঝবো? সি প্রাইসে গেলাম, এখানে যে একটা ইউআরএল আসলো, হ্যাঁ, এই যে ইউআরএলটাকে আমি কপি করলাম, আমরা টেক্সট বক্সে নেই, টেক্সট বক্স বলতে আমরা নোটপ্যাডে নিলাম, ঠিক আছে? এই যে একটা প্রোডাক্ট, রাইট? এবার এই লেখাটাকে আমি কপি করব, এবার এই লেখাটাকে আমি কপি করব, কপি করে আমি নর্মালি গুগলে সার্চ করব, সার্চ করে সেম প্রোডাক্টটাই কি পেলাম কিনা একটু বলেন। এটা হচ্ছে আমি গুগলে সার্চ করে পেয়েছি, এটা হচ্ছে আর্টিংসের লিঙ্কে ক্লিক করে পেয়েছি, রাইট? সো এই লিঙ্কটা কপি করেছি, এবার এই লিঙ্কটা কপি করি। সো লিঙ্কগুলোর ভিতরে একটু ডিফারেন্সটা যদি আপনি দেখেন বুঝতে পারবেন। এই যে দুইটা লিঙ্ক, হ্যাঁ, একটু বড় করি আমি, এই যে দুইটা লিঙ্ক, সো দেখেন একই প্রোডাক্টের, একই ওয়েবসাইটের, একই পেজের দুই রকমের লিঙ্ক চলে আসছে না, একটা বড় একটা ছোট। দেখেন যেটা আমরা প্রথমে নিয়েছিলাম ওইখানে কিন্তু artings.com ওয়েবসাইটের ইউআরএলটা মেনশন আছে, হ্যাঁ। এইটা হচ্ছে আপনার ট্র্যাকিং ইউআরএল। আপনি যে অ্যাফিলিয়েট করছেন, আপনার থ্রুতে যে প্রোডাক্টটা সেল হয়েছে, এটা ট্র্যাক করে রাখতে হবে না? সো যারা এই ইউআরএলটা ধরে যাচ্ছে ওনাদেরকে কমিশন দিবে, আর যারা হচ্ছে এই ইউআরএলটা ধরে যাচ্ছে তারা কি জেনারিক সার্চ, গুগলে কমনলি প্রোডাক্টটা সার্চ করে গিয়েছে, ওই বেলা কারো কমিশন নাই। সো এই লিঙ্কসগুলা আমাদের একটা প্রোফাইল থেকে জেনারেট করতে হয়, যেটা অ্যামাজনের অ্যাফিলিয়েট বা অ্যাসোসিয়েট প্রোফাইল, ঠিক আছে? আমি যদি আচ্ছা এখান থেকে চলে যাই, এই যে দেখেন আমি একদম বটমে যাই, সো এখানে একটা অপশন দেখবো আমরা, এ দেখেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, আচ্ছা একটা অপশন। সো এখানে যদি আমি প্রোফাইল ক্রিয়েট করি, তারপর আমি এই ইউআরএলস, এই স্পেশাল ইউআরএলসগুলো জেনারেট করতে পারবো, যেগুলোতে ক্লিক করার পরে যখন কেউ কিনবে, এই স্পেসিফিক প্রোডাক্ট কিনতে হবে তা না, এই লিঙ্কে ক্লিক করার পরে যে কোনো প্রোডাক্ট কিনলে একটা কমিশন আমার অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে? সো সর্বপ্রথমে কি করতে হবে, আমাকে একটা লিঙ্ক প্লেস করতে হবে আমার কন্টেন্টে, যেরকমভাবে দেখলাম। একজন ভিজিটর লিঙ্কে ক্লিক করবে, তাকে কোথায় নিয়ে যাবে? অ্যামাজনে হোক বা যেই আমি যার অ্যাফিলিয়েট করছি ওনারটা নিয়ে যাবে। ভিজিটর ইজ ডাইরেক্টেড অন দ্য কোম্পানিজ স্টোর, সেখান থেকে উনি কিনবে, কেনার পরে অবশ্যই কোম্পানি ট্র্যাক করবে যে এটা কার থ্রুতে কিনা হলো, এবং এখানে আপনাকে একটা কমিশন পে করবে। অ্যাফিলিয়েটের সময় কমিশনগুলো খুবই মিনিমাম মনে হতে পারে, যে $1, $2, $5, বাট অ্যাফিলিয়েটের ক্ষেত্রে আমরা চিন্তা করি মান্থলি আমরা কত কোয়ান্টিটি সেল করেছি, কারণ আলটিমেটলি কোয়ান্টিটি সেলের পর এন্ড অফ দ্য মান্থ আমি আমার একটা বাল্ক অ্যামাউন্ট দেখতে পাই, সেটা হতে পারে $100, শুরুর দিকে হতে পারে $50, যেটাই হোক, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ প্যাসিভ আর্নিং, ঠিক আছে? সো আমরা যদি অ্যামাজনের কথা বলি, অ্যামাজন অ্যাফিলিয়েটটা আমরা কিভাবে করি, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথমে আমাদেরকে নিশ সিলেক্ট করতে হবে, নিশ অথবা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। বিকজ যদি আমি অ্যামাজনে যাই,
অবভিয়াসলি অ্যামাজনে অনেক রকমের প্রোডাক্ট আছে, অনেক রকমের ডিপার্টমেন্ট আছে, তাই না? এখন একটা জিনিস বলেন, সব প্রোডাক্ট কি সেল হয় সব সময়? সব কিছুরই কি আপস অ্যান্ড ডাউনস আছে, কিছু প্রোডাক্ট স্পেসিফিক ডেজে স্পেসিফিক মান্থসে সেল হয়। সো আমাকে এরকম একটা নিশ বা এরকম একটা ক্যাটাগরি চুজ করতে হবে যেই ক্যাটাগরির প্রোডাক্ট 12 মাসই সেল আছে। এখন আপনি চিন্তা করলেন স্যার আমি 3 মাস বেচবো, 9 মাস বসবো, বাড়িওয়ালা শুনবে? এমন গ্যারান্টি আছে 3 মাসে এমনই সেল করবেন যে 12 মাসের টাকা উঠায় ফেলবেন? না, এরকম কোনো কিছু কিন্তু নাই স্যার। সো কনসিস্টেন্সিটাই আমাদের দরকার। সো এটার জন্য প্রথমে আমাদের নিশ সিলেক্ট করতে হবে। তো নিশ সিলেক্টের আগে, নিশ বলতে কি বোঝায়? নিশ বলতে বোঝাচ্ছে ক্যাটাগরি। আচ্ছা। ঠিক আছে, আমরা ধরেন বেডরুম ফার্নিচার্স এক রকমের ক্যাটাগরি, ইলেকট্রনিক প্রোডাক্টস এক রকমের ক্যাটাগরি, বেবি প্রোডাক্টস এক রকমের ক্যাটাগরি, এরকম। সো এই নিশটা 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ব্রড নিশ, একটা হচ্ছে মাইক্রো নিশ। সো ব্রড নিশটা কি? যে নিশটা অনেক বড়। কথার কথা আমি যদি আপনাকে বলি, ধরেন ফার্নিচার্স। এখন ফার্নিচার্স কি শুধুমাত্র আপনার বেডরুমের জন্য হয়? শুধুমাত্র বাসাবাড়ির জন্য হয়? অফিসের জন্য হতে পারে না, শপের জন্য হতে পারে না। সো এই ফার্নিচার্স হচ্ছে কি একটা জেনারেল বা একটা ব্রড নিশ, যেখানে অনেক রকমের প্রোডাক্ট চলে আসতে পারে, অনেক রকমের ক্যাটাগরির প্রোডাক্ট চলে আসতে পারে। ইউজুয়ালি যেটা হয় ব্রড নিশ আর যদি চিন্তা করেন জেনারিক কিওয়ার্ড, দুইটা একই রকমের। এখানে অডিয়েন্স অনেক বেশি কিন্তু কম্পিটিশনও অনেক হাই হয়, কারণ এখানে অনেক কিছু নিয়ে কাজ হচ্ছে। আপনি সেল করেন ধরেন হসপিটাল ফার্নিচার্স, হসপিটাল বেড, টেবিল, যা যা স্ট্রেচার যা লাগে। এখন আপনার সাথে যদি আপনি জাস্ট ফার্নিচার নিয়ে কাজ করেন, তাহলে যে বেডরুম ফার্নিচার সেল করে, যে অফিস ফার্নিচার সেল করে, সেও আপনার কম্পিটিটরের ভিতরেই পড়বে, কারণ আপনি চুজ করেছেন এরকম বড় একটা নিশ। আমি যদি বলি ভাই আমি হচ্ছে যানবাহনের ব্যবসা করি, তাহলে আপনি কি চিন্তা করবেন? আমি সব রকমের যানবাহন নিয়ে মনে হয় ব্যবসা করি, তাই না? বাট আমি যদি স্পেসিফাই করে দিই ভাই আমি বাইকস নিয়ে বিজনেস করি, আমার বাইকের শোরুম আছে, এটা কি আমার জন্য স্পেসিফিক। এখন যে গাড়ি বিক্রি করে তার সাথে আমার কোনো তুলনা নাই, তার দোকানের সাথে আমার দোকানের কোনো পাল্লা কম্পিটিশন কোনো কিছুই নাই। এজন্যই যখন আপনি অ্যাফিলিয়েট করছেন অবশ্যই আপনাকে চুজ করতে হবে মাইক্রো নিশ। হতে পারে স্যার একটু মিউট করেন, সেখানে নাকি বলছে আপনি স্যার একটু, দেখতে নাকি সে মেয়ে বলে দেখার পরে শুনে আমরা তাকে বলেছি ভাবি নাকি বলছে যে আমার খাবার। আচ্ছা। সো মাইক্রো নিশটা কি হতে পারে? ধরেন বেড রুম ফার্নিচার। সো এই বেডরুম ফার্নিচার নিয়ে যদি আমি কাজ করি, তাহলে কি আমার প্রোডাক্ট স্পেসিফিক, অডিয়েন্স স্পেসিফিক, আমার টেনশন কম। আমি জানি যে আমার একটা শুধুমাত্র একটা স্পেসিফিক ক্যাটাগরির লোককে টার্গেট করতে হবে। বাট যদি আমি ফার্নিচার দিই তাহলে অনেক রকমের অডিয়েন্স চলে আসবে। যেই ফার্নিচার কিওয়ার্ডটা দিবে গুগলের কাছে, আমার ওয়েবসাইটটা কিন্তু এক হিসেবে ওইখানে আসার কথা, তাই না? সে লিখলো হসপিটাল ফার্নিচার্স, চলে আসার কথা। বাট আমি তো ওইগুলো নিয়ে কাজ করি না, রাইট? ওকে। সো এই নিশটাকে আমি কিভাবে সিলেক্ট করব? অ্যামাজনের নিশ যদি আমরা সিলেক্ট করতে হয় তাহলে আমাদেরকে এই 5টা বা এই প্রসেসটাকে ফলো করতে হবে। সর্বপ্রথমে আমরা আগে নিশটাকে দেখি কি নিশ বাছবো। সো নিশ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যামাজন বেস্ট সেলার্সে। যাওয়ার পর এখান থেকে প্রথম ওয়েবসাইটটায় যাব। এই অ্যামাজন বেস্ট সেলারে যাওয়ার রিজনটা হচ্ছে আমি এখানে অ্যামাজনের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো আমি এখানে একটা সিরিয়ালে দেখতে পাবো। ওয়ান টাইপ অফ সাইট ম্যাপ বলতে পারি এটাকে। এখানে দেখেন আমি যদি লেটস সে আমি গেলাম স্পোর্টস অ্যান্ড আউটডোরস ক্লিক করি, তাহলে স্পোর্টস অ্যান্ড আউটডোরসটা কি বেসিক্যালি আমার একটা ব্রড নিশ, কারণ এখানে আউটডোরসেরও প্রোডাক্ট আছে, স্পোর্টসেরও প্রোডাক্ট আছে। স্পোর্টসের ভিতর যদি চিন্তা করি
বডি বিল্ডিংও একটা স্পোর্টস, বাইক সাইকেল রাইডিংও একটা স্পোর্টস, জাম্পিং জ্যাক একটা স্পোর্টস এক্সেট্রা, অনেক স্পোর্টস আছে। সো এই স্পোর্টস অ্যান্ড আউটডোরসটা কিন্তু ব্রড নিশ। আমরা যখন মাইক্রো নিশ সিলেক্ট করব তখন এরকম ব্রড নিশ থেকে আমাদের আস্তে আস্তে করে একদম ইন ডেপথ যেতে হবে, যেখানে গেলে আমরা একদম ছোট একটা নিশ পাবো, যেটা হয় একটা বা দুইটা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কথা বলছে। তখন স্পোর্টস অ্যান্ড আউটডোরস থেকে আমরা স্পোর্টসে চলে গেলাম। দেখেন স্পোর্টসের আন্ডারে আরও অনেক কিছু চলে আসছে না? তাহলে এটা কি মাইক্রো নিশ হতে পারে না? তো কারণ অনেকগুলো চলে আসে। দেখেন গলফ, সাইক্লিং, বোটিং, রুম, নেটবল এক্সেট্রা। আমি এখান থেকে ধরেন স্কেটস, স্কেটবোর্ডস অ্যান্ড স্কুটার্স এখানে চলে আসলাম। তাহলে এটা হচ্ছে কি আমার শুধুমাত্র স্কেটিং রিলেটেড যেগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলছে। তাহলে কিন্তু আমি এখানে অনেকটুকু স্পেসিফিক হতে পারলাম। আমি চাইলে আরও স্পেসিফিক হতে পারি। এই 3 ক্যাটাগরির ভিতরে শুধুমাত্র আমি স্কেটবোর্ডস নিয়ে কাজ করব। স্কেটবোর্ডস চিনি? এগুলো হচ্ছে স্কেটবোর্ডস, ঠিক আছে? সো শুধুমাত্র আমরা এই টাইপের যে প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কাজ করব। এখন স্যার কেন আমরা স্কেটবোর্ডস নিয়ে কাজ করব, কেন আমরা ব্রড নিশ নিতে পারবো না? রিজন হচ্ছে আমরা মাত্র শুরু করছি। যখন আপনি একদম স্ক্র্যাচ থেকে শুরু করেন তখন আপনি অনেক বড় বড় কম্পিটিটরের সাথে পাল্লা দিয়ে পারবেন না। এই জন্যই আমরা শুরু করছি স্মলেস্ট এবং ইজিয়েস্ট নিশ নিয়ে। যখন আমাদের একটা ব্র্যান্ডিং হয়ে যাবে, একটা ট্রাস্ট চলে আসবে আমাদের ওয়েবসাইটের উপর, অডিয়েন্সের ভিজিটর ভালো আসবে, যখন র্যাঙ্কিং আস্তে আস্তে পাবো, তখন আমি মিডিয়াম, ধরেন একটু মডারেট নিশ, তারপরে গিয়ে ব্রড নিশে টার্গেট করতে পারবো। লাইক স্টেয়ার্স, মানে সিঁড়ির মতো, ঠিক আছে? এক লাফে উঠতে পারবো না, কখনোই সম্ভব না, ঠিক আছে? সো এখন ধরে নেন আমি অনেক এক্সপ্লেনেশন দিলাম স্কেটবোর্ডস নিয়ে কাজ করার জন্য, আপনারা মেনে গেলেন, আমিও মানলাম যে স্কেটবোর্ডস ভালো, বাট আমাকে তো জানতে হবে যে আসলেই কি এটা নিয়ে কাজ করা যাবে কিনা, এটার আসলেই কি সেল ভালো আছে কিনা, এগুলো আমাদেরকে জানতে হবে। সো সেল ভালো আছে কিনা বা এই কোয়েরিটা নিয়ে আসলেই গুগলে সার্চ করা হয় কিনা, এটা জানার জন্য আমাকে সর্বপ্রথম গুগল ট্রেন্ডস দেখতে হবে। ফার্স্ট স্টেপটাই আমার হচ্ছে গুগল ট্রেন্ডসে কি দেখতে হবে, এটার পপুলারিটি আছে কিনা। সো আমার কিওয়ার্ডটা কি স্যার? স্কেটবোর্ডস। ওকে, যদি এই প্রসেসের মাঝখানে কোনো একটাতেও নেগেটিভ চলে আসে, যদি মেজর কোনো একটাতে নেগেটিভ চলে আসে, এটা নিয়ে কাজ করতে পারবো না, আবার থেকে রিসার্চ করতে হবে। সো গুগল ট্রেন্ডসে গিয়ে আমরা সার্চ করব। সো গুগল ট্রেন্ডসের ব্যাপারে একটা কথা বলি, ট্রেন্ডস হয় 2 রকমের, একটা হচ্ছে এভারগ্রিন, একটা হচ্ছে সিজনাল। এভারগ্রিন ট্রেন্ডসগুলো বলতে যেগুলো 12 মাসেই ট্রেন্ডে থাকে বা চলে। কথার কথা টি শার্টস 12 মাসে চলে, শীত হোক গরম হোক, রাইট? সোয়েটার কি 12 মাস কিনবেন? সোয়েটার কখন কিনি? শীতের সময়, রাইট? বাট গেঞ্জি কিন্তু আমরা শীতের সময়ও কিনি, রাইট? ওই গেঞ্জিটা পরে পরে সোয়েটার পরি। যদি আরও ইজি এক্সাম্পল দিই, এয়ার কন্ডিশনার অ্যান্ড হিটার। শীতের সময় হিটার লাগে, গরমের সময় কি? এয়ার কন্ডিশনার। এটাকে উল্টা করে কখনো কিন্তু কেউ কিনে না। এই জন্যই দেখবেন শীতের সময় কিন্তু এসির উপরে অনেক বেশি ডিসকাউন্ট চলে আসে, কারণ এটা তো সেল হচ্ছে না, এটা বসে আছে, সো এটাকে বের করার জন্য। সো আমরা চলে যাব গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসে গিয়ে আমরা সার্চ করব আমাদের কিওয়ার্ডটা দিয়ে, দেন দিব এক্সপ্লোর। সো ইনিশিয়ালি যখন দিচ্ছেন আপনাকে বাংলাদেশের ট্রেন্ড দেখাবে। সো আপনার এখানে ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন বা ইউনাইটেড স্টেটসের জন্য কাজ করলে ইউনাইটেড স্টেটস। সেখান থেকে অবশ্যই হয় 1 বছর নয় 5 বছর পিছনের ট্রেন্ড দেখবেন, কারণ গতকালের ট্রেন্ড দেখে কোনো লাভ নেই। সো দেখেন এই স্কেটবোর্ডসের ট্রেন্ডটা কি স্যার কোনো দিকে নেমেছে? 50-র উপরে যেগুলো আছে খুবই এক্সিলেন্ট বা এভারগ্রিন ট্রেন্ড, সেগুলো কি সব 50-র উপর আছে না?
আমি যদি এখানে লিখি এয়ার কন্ডিশনার, দেখেন তো স্যার শুধুমাত্র এই সময়টাতে এটা নিয়ে মানুষ সার্চ করে বা চাহিদা থাকে। সো হ্যাঁ, সো আপনার ট্রেন্ডসে আপনি বুঝতে পারবেন যে আপনার এই কিওয়ার্ডটা এভারগ্রিন নাকি কি সিজনাল। প্লিজ প্লিজ এভারগ্রিন প্রোডাক্টে যদি কাজ করি, আপনি যদি মনে করি যে সিজনাল সময় আমি সিজনাল কাজ করলাম, সাথে প্রবলেম নেই। কোনো প্রবলেম নাই, বাট যেহেতু আপনি মাত্র শুরু করছেন কাজ, একদম নতুন অবস্থায়, আপনার ওয়েবসাইট থেকে আপনার জিরো আর্নিং আছে, সেই ক্ষেত্রে কিন্তু সিজনাল নিয়ে কাজ করলে ভালো হবে না। যখন আপনি আপনার ওয়েবসাইট থেকে ভালো একটা রিটার্ন পেয়ে গেছেন, ধরেন মান্থলি আপনি $100, $100 তো এনাফ ধরলাম যে আপনি মান্থলি $100 আপনার ওয়েবসাইট থেকে আর্ন করেন, তখন আপনি সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন। ঠিক আছে, যেরকম কথার কথা ব্ল্যাক ফ্রাইডে, আমাদের বাংলাদেশে প্রতি সপ্তাহে ব্ল্যাক ফ্রাইডে আসে, কিন্তু বাইরের কান্ট্রিতে একদিনই ব্ল্যাক ফ্রাইডে আসে। সো ওইটার জন্য সবাই 3 মাস আগে থেকে ক্যাম্পেইন বা কাজগুলো শুরু করে। যদি আপনার ফ্যাশন ট্রেন্ডের কথা বলেন, যে আমরা যে ক্লথিংগুলো পরি, এগুলো নিয়ে কিন্তু 3 থেকে 6 মাস আগে কাজ করা শুরু হয়। এমন না যে শীত আসছে 1 মাস আগে, মানে শীত আসছে 1 মাস পরে আসবে, আমি এখন থেকে কাজ শুরু করলাম। ওরা 6 মাস আগে থেকে ক্যাম্পেইনগুলো রান করা শুরু করে, যেন ওরা কাস্টমারের কাছে পৌঁছাতে পারে। কারণ আপনি একটা প্রোডাক্ট কিনবেন, কিন্তু আপনার চোখের সামনে 4-5 বার আসতে হবে, আপনাকে কনভিন্স হইতে হবে, তার আগে কিন্তু আপনি কিনতে যাবেন না। সো আমাদের এটা আমরা কি পেলাম স্যার? এভারগ্রিন। ঠিক আছে, দেন আমাদের চেক করতে হবে এটার সার্চ ভলিউম। ওকে, তো সার্চ ভলিউমের ক্ষেত্রে বা সার্চ ভলিউমের বেলা আমরা যেটা করব, আমরা হচ্ছে আগে কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করব, কারণ এটা আমরা জানি কি এটা শর্ট টেল কিওয়ার্ড, রাইট? সো জাস্ট এটা লিখে তো প্রোডাক্ট না, আমাকে তো কিছু লেস কম্পিটিটিভ কিওয়ার্ডস বের করতে হবে, যেগুলোতে আমার প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করব। যখন অ্যাফিলিয়েটের জন্য কাজ করব, তখন আমাদের কিওয়ার্ডের প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট হবে। যেরকম অ্যাফিলিয়েটের যে কোনো প্রোডাক্ট, যদি ধরেন আমি একটা প্রোডাক্ট কিনতে চাই, সো আমি কিন্তু ব্লগ পড়ে কিনতে চাচ্ছি, রিভিউ দেখতে চাচ্ছি, তাহলে আমি কি বলবো? বেস্ট চাবো, চিপ চাবো, অ্যাফোর্ডেবল চাবো, অফারে চাবো, রিভিউ দেখতে চাবো, বা নতুন বছর এগুলো চাবো, রাইট? এগুলো কিন্তু আমাদের সার্চ প্যাটার্নস। সো এই সার্চ প্যাটার্নগুলো এখানে আমাদের দেওয়া আছে। সো এগুলো এখন আমরা কিন্তু চাইলে বেস্ট স্কেটবোর্ডস, চিপ স্কেটবোর্ডস এরকমভাবে লিখতে পারবো না, আমাদেরকে কিওয়ার্ডসগুলোকে রিসার্চ করে বের করতে হবে। আমি বলেছিলাম না আমাদের আরেকবার কিওয়ার্ড রিসার্চ দেখতে হবে। সো আমরা কিওয়ার্ড রিসার্চ দেখেছিলাম কি গুগল কিওয়ার্ড প্ল্যানারে। সো গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যাক্সেস সাগর আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, সো আমি এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। এবার এখান থেকে টুলস, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার, আমরা কি খুঁজতে আসছি জানি? কিওয়ার্ডস। তাহলে কোনটা চুজ করব? এটা না, ডিসকভার নিউ কিওয়ার্ডস। এখানে আমাদের কিওয়ার্ডসগুলো আমরা দিলাম, বা কিওয়ার্ডসটা আমরা দিলাম, দিয়ে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দিলাম ইউনাইটেড স্টেটস। এখন এখানে বলতে পারতেন স্যার স্পেসিফিক কোনো এলাকার নেন নাই কেন? অ্যামাজন কি পুরা ইউএসএ ডেলিভার দেয় কি দেয় না? দেয় না, যেখানে যেখানে দেওয়া যায়। সেই যে আমরা পুরা ইউএসএ ধরলাম, যে পুরা ইউএসএতে কে বা কারা এই স্কেটবোর্ডস নিয়ে সার্চ করে, কোনো ফিল্টারিং দিব না, গেট রেজাল্টসে ক্লিক করব। এবার এখানে আমাকে কিওয়ার্ড দিয়েছে কয়টা? 1272টা। এখন এখানে অনেক রকমের কিওয়ার্ড আছে, দেখেন ইলেকট্রিক স্কেটবোর্ডস, লং বোর্ড, ইলেকট্রিক লং বোর্ড, ভ্যান, হালফ ক্যাব এক্সেট্রা। বাট আমাদের কীরকম প্যাটার্নের কিওয়ার্ড দরকার? বেস্ট, চিপ, এগুলো, রাইট? সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গুগলেই আমরা একটা ফিল্টার করতে পারি। সো এখান থেকে আমরা চলে যাব অ্যাড ফিল্টার, এবং আমরা ফিল্টার দেব হচ্ছে আমাদের কিওয়ার্ডের। আমরা এখানে দিয়ে দিলাম বেস্ট, তার মানে আমরা চাচ্ছি যে সকল কিওয়ার্ডে বেস্ট ওয়ার্ডটা আছে সেই সকল কিওয়ার্ড আমাকে এখানে দেখাক। অ্যাপ্লাই করে দেন।
দেখবেন এই যে এখানে আপনাকে সব কিওয়ার্ড লিস্ট দিয়ে দিয়েছে। এবার আপনাকে এটাকে ডাউনলোড করে নেন, সিএসভিতে নিলাম। ওকে, সো এবার এখানে আমাদের যেগুলো দরকার পড়বে সেগুলো রেখে বাকি সব বাদ, আমাদের লাগবে শুধুমাত্র কিওয়ার্ডটা, এই যে কিওয়ার্ডটা। এখন এগুলো সার্চ ভলিউমও তো আমাদেরকে বের করতে হবে, তাই না? কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানারে কি দিচ্ছিল স্যার? একটা রেঞ্জ দিচ্ছিল 1000 থেকে 10,000, তার মানে 1001 হতে পারে, 9999 হতে পারে। সো এটার জন্য এই কিওয়ার্ডসগুলো বের করার জন্য আমরা যেটা করব, আমরা একটা এক্সটেনশন ইউজ করব। সো চলে যাব গুগল এক্সটেনশনস বা গুগল ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর। এখানে গিয়ে আমরা সার্চ করব কিওয়ার্ড সার্ফার, এই যেটা, এটাকে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে দিয়ে অ্যাড করে নেব। আমার অলরেডি এখানে অ্যাড করা আছে। এবার এই যে লিস্টগুলো পেলাম, প্রত্যেকটা কিওয়ার্ডকে আমি ধরবো, দেন গুগলে জাস্ট সার্চ করব। সো দেখেন এই যে এখানে কি আমাকে একটা সার্চ ভলিউম দেখাচ্ছে 4400। এটা কোন কান্ট্রির? ইউএস এর। ঠিক আছে, সো এখন এখানেও একটা কিওয়ার্ডের রেঞ্জ থাকবে, যে কিওয়ার্ড বা যেই সার্চ ভলিউমে আমরা অনেক লো কম্পিটিশন পাবো। সো ব্লগের ক্ষেত্রে যদি মান্থলি আপনার এখানে 1500 থেকে 2000ও লোক আসে, তাও অনেক। সো আমাদের মিনিমাম হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম হতে হবে 100, ম্যাক্সিমাম হতে পারবে 2500 অ্যাজ এ বিগিনার। আমি বারবার বলতেছি বিগিনিংয়ে, ঠিক আছে? কারণ লাস্ট টাইম পরে জিজ্ঞেস করবেন স্যার আগে তো বলছেন 5000, এখন 2500 কেন? বিকজ আমরা অ্যাফিলিয়েটের জন্য কাজ করছি, ঠিক আছে? কান্ট্রি ওয়াইজ পাবলিশ হতে পারে। হ্যাঁ কান্ট্রি ওয়াইজ তো পাবলিশ হবে। হ্যাঁ, কারণ ইউএসএ অনেক বড় কান্ট্রি। আপনি যদি এখন যদি চিন্তা করি তাহলে তো বাংলাদেশে চিন্তা করলে, বাংলাদেশ চিন্তা করলে করবো 1000, সেটাই বলছি। এরকম করব। কারণ ইউএসএ হিউজ কান্ট্রি, তো এখানে 2500 পাওয়া অনেক ভালো। সো এখন এখান থেকে দেখেন কম বেশ অনেকগুলো কিওয়ার্ড আছে। সো আমাকে এখানে এক একটা করে সার্চ করে আগে বসাইতে হবে। সো ধরেন সার্চ ভলিউমটা বসাতে হবে। সো ধরেন আমি এখান থেকে একটা কিওয়ার্ড নেই, বেস্ট লং বোর্ডস ফর বিগিনার্স। আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি, কত আছে? 100 থেকে 2500 ভিতরে আছে। Okay. এত লো কেন নিলাম? শুরু স্যার, শুরু। আমরা অনেক সময় আপসাইট হয়ে যাই যে মাত্র $1 আসবে, মাত্র $2 আসবে। যেই কাজের বা যেই মেথডে আপনি $1 নিয়ে আসতে পারছেন, সেখানে আপনি আরও এফোর্ট দিলে $100 এমনি আনতে পারবেন। আমাদের কাজ হচ্ছে আগে আমার ওয়েবসাইট থেকে একটা আর্নিং জেনারেট করা। যদি আমি আর্নিং জেনারেট করতে পারি, দ্যাট মিনস আমি কাজ পারি। এবার আমি তাহলে হাই কম্পিটিটিভ নিয়ে কাজ করতে পারবো, জাস্ট আমাকে এফোর্টস টাইম আরও বেশি দিতে হবে। এই সো দেখেন এখানে আমি একটা দিয়েছি বিকজ আমি জানি এটার সার্চ ভলিউমটা কম। এখন যখন আমরা কাজ করব তখন কিন্তু এখানে যতগুলো আছে প্রত্যেকটার সার্চ ভলিউম আমাকে এক এক করে বের করতে হবে। এই জন্য এটাকে বলা হয় রিসার্চ, এই জন্যই টাইম বেশি লাগবে। আপনি যদি চিন্তা করেন স্যার কম সময় হওয়ার নাই, না, রিসার্চে অলওয়েজ টাইম বেশি লাগবে। রিসার্চে আপনি যত বেশি টাইম দিতে পারবেন, যত ভালো রেজাল্ট আনতে পারবেন, লেটার অন লং রানে গিয়ে সেটা আপনাকে বেটার আউটপুট দিবে। যদি আপনি এখানে চুরি করেন, দ্যাট মিনস 5টা করে আর করলেন না, এমনও হতে পারে কোনো একটা কিওয়ার্ডে আপনি আরও ভালো বা পারফেক্ট সার্চ ভলিউম ছিল, বাট আমি নেই কেন? অলসতা, ওটা করা যাবে না, ঠিক আছে? সেখানে যতগুলো আমি পেয়েছি, যদি আমি একটা কন্টেন্ট লিখি এই বেস্ট লং বোর্ড ফর বিগিনার দিয়ে, ঠিক আছে, ফাইন, একটা পেলাম, এর মানে এই না যে বাকিগুলো দিয়ে আমি করতে পারবো না। টপিক তো ডিফারেন্ট আছে, আমি লং বোর্ড দিয়ে কাজ করতে পারি, স্কেটবোর্ডস হেলমেট নিয়ে কাজ করতে পারি, কারণ এটা কি আমার স্কেটবোর্ডস নিশের আন্ডারে না?
কারণ স্কেটবোর্ড যে চালাবে সে কিন্তু স্যার হেলমেট পরবে, এলবো প্যাড পরবে, নি প্যাড পরবে, তাই না? সো এইগুলো তো কিনতে পারে, তো এইগুলো নিয়েও তো আমি কন্টেন্ট লিখতে পারি, তাই না? সো এগুলো তো সব এক নিশের হলো। আর এটা বেটার হয় যদি আপনি একটা নিশ নিয়ে আপনার ওয়েবসাইটটাকে প্রথম দিকে গুছান, গুগল কিন্তু আপনাকে রেজিস্টার করতে পারে অ্যাজ যে এই ওয়েবসাইটটায় স্কেটবোর্ডস রিলেটেড সব প্রোডাক্টস পাওয়া যায় বা সব ব্লগস পাওয়া যায়। যখন কেউ সার্চ করবে রেকমেন্ড করতে গুগলের ইজি হয়। আচ্ছা, সো আমরা এখান থেকে সার্চ ভলিউম আমাদের ওকে 720। নেক্সট আমাদের আছে হচ্ছে সার্চ ভলিউম ডান, ট্রেন্ড ডান। এবার আমাদের চেক করতে হবে এই কিওয়ার্ডটা নিয়ে যে আমরা কাজ করব এটা আসলে এসইও ক্ষেত্রে কতটা ডিফিকাল্ট হতে পারে। ঠিক আছে, ডিফিকাল্টিটা দেখব আমরা। যদি আমাকে দেখতে হয় আমার কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, সেটার জন্য আমরা একটা টুল ইউজ করব যেটার নাম হচ্ছে মজ। মজ হচ্ছে একটা ওয়েব টুল এসইও এবং মার্কেটিংয়ের জন্য। মজে আপনারা অ্যাকাউন্ট তৈরি করা কি দেখেছিলাম আপনাদেরকে? মজের অ্যাকাউন্ট, হ্যাঁ। সো মজে চলে যাবেন, আমি লগ ইন করে নিচ্ছি। মজে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন ফ্রি এসইও টুলস এবং কিওয়ার্ড এক্সপ্লোরার। এখানে গিয়ে আমাদের যে কিওয়ার্ডটা আছে এটাকে কপি করে এই যে এখানে পেস্ট করে দিব এবং এখানে দেখব ইউনাইটেড স্টেটস, দেন অ্যানালাইজে ক্লিক করব। এখান থেকে আমরা সার্চ ভলিউম দেখতে আসিনি, আমরা দেখতে আসছি কি ডিফিকাল্টি। সো ডিফিকাল্টি কি, তার মানে কি হাই না লো স্যার? হাই না লো? দেখেন নাই তো, দেখেন একবার, হাই না লো? হাই নাকি লো ডিফিকাল্টি? হ্যাঁ, লো না? অ্যাকর্ডিং টু মজ যে সকল কিওয়ার্ডের ডিফিকাল্টি 40 এবং বিলো, মানে 40 এবং তার নিচে, সে সকল কিওয়ার্ডের র্যাঙ্ক করাটা রিলেটিভলি ইজি। সো আমরা কি একটা ভারত ডিফিকাল্টির কিওয়ার্ড পেয়েছি না পাইনি? ভালো না? ডিফিকাল্টি হাই হলে কি ভালো? ডিফিকাল্টি 25, দ্যাট মিনস লো। এটা আমরা দিয়ে দিচ্ছি। সো 100 থেকে 2500 এর ভিতরে থাকতে হবে। আর আমি এখানে লিখে দিচ্ছি ট্রেন্ড হচ্ছে এভারগ্রিন। এখানে আমি ক্রস দিয়ে দিই। আচ্ছা, এটা আপনারা বুঝতে পারবেন তাই না? এটা মানে হচ্ছে সিজনাল নিব না, এভারগ্রিন নিব, বুঝতে পারবেন? ঠিক আছে, তো ডিফিকাল্টিও পেয়ে গেলাম, লো, তিনটা মিলে গেছে তাই না? আর মিলতে হবে কি দুইটা, আর দুইটা মিলতে হবে না, প্রফিটেবিলিটি অ্যান্ড কমিশন রেট। সো কমিশন রেট রেফার করে যে এই প্রোডাক্টটা, সিঙ্গেল প্রোডাক্ট যদি আমি সেল করি অ্যামাজন আমাকে কত ডলার বা কত পার্সেন্ট কমিশন দিবে। সো অ্যামাজনের এইগুলো হচ্ছে ফিক্সড কমিশন রেট। হ্যাঁ, সো আমরা অ্যামাজন কমিশন রেট, অ্যামাজনের নিজস্ব কমিশন রেট ওরাই বলে দিচ্ছে। সো গেলাম, এই যে দেখেন ফিক্স স্ট্যান্ডার্ড কমিশনস। ওকে, সো এখানে গিয়ে এখন আমাদের কাজ যেটা হচ্ছে, আমরা যে নিশ নিয়ে কাজ করছি এই প্রোডাক্ট ক্যাটাগরিতে সে নিশটা আছে কিনা ওটাকে একবার খুঁজে বের করব। সো আমাদের মেইন নিশটা কি ছিল স্যার? স্পোর্টস, তাই না? সো দেখেন তো যে স্পোর্টস কি আছে, স্পোর্টসের কমিশন কত? 3%। ওকে, আমরা যখন কমিশন নিয়ে কথা বলবো আমরা চেষ্টা করব কমিশন রেট আন্ডার 2.5 থেকে 3% এর ভিতরে যেন থাকে। রিজন হচ্ছে 2.5 এবং 3 খুবই লো কমিশন,
সো এখানে ডিফিকাল্টিটা বা কম্পিটিশনটা কম। আমরা সব কিছু লো কম্পিটিশনে করতে চাচ্ছি স্যার, ঠিক আছে? কারণ আমি যদি এখানে আরও একটা ছিল ওনাদের অ্যামাজন গেমস, এখানে 20% কমিশন দিত। সো 20% কমিশন যদি আমি দেখি, আমিও চাবো যে ওটা নিয়ে আমি কাজ করি, আপনিও কি চাবেন ওটাতে কাজ করতে? কেউ আছেন যে বলবেন যে না আমি 20% চাই না, আমি 1% চাই, 2% চাই? কেউ আছি? এরকম কিন্তু কেউ থাকবো না। সো ওই ক্ষেত্রে কিন্তু অনেকেই ওটা নিয়ে কাজ করতে চাবো, সো এখানে কম্পিটিশনটা বেশি পড়বে। সো আমাদের কমিশন রেট হচ্ছে 3%, which is enough, good. দেন হচ্ছে আমাকে চেক করতে হবে প্রফিটেবিলিটি। যে এই প্রোডাক্টটা নিয়ে যদি আমি কাজ করি, আসলেই কি আমি এন্ড অফ দ্য মান্থ বা আমার আরওআই কি এনাফ প্রফিটেবল হবে কিনা। সো এটা করার জন্য আমরা এক্সেলে ছোট্ট একটা চার্ট তৈরি করব। এইটা হচ্ছে টোটালি আমাদের অ্যাজাম্পশন যে এটা নিয়ে কাজ করলে আসলে একটা ভালো অ্যামাউন্ট বা ভালো রেজাল্ট আসতে পারে কিনা। সো সর্বপ্রথমে এখানে আমরা একটা তৈরি করে নিই। সো আমরা যেই কিওয়ার্ডের জন্য কাজ করছি, আগে ওই কিওয়ার্ডটাকে এখানে দিব। দেখা যাচ্ছে না, ছোট অনেক, ঠিক আছে? কিওয়ার্ডটা দিলাম। সো আমাদের কিওয়ার্ডটা আমরা নিয়ে আসি। এই যে আমাদের কিওয়ার্ড, তারপর আমরা দিব হচ্ছে এটার সার্চ ভলিউমটা। সার্চ ভলিউম কত ছিল? 720, তাই না? আচ্ছা, তারপর এখান থেকে আমরা দেখব অ্যাকচুয়াল কম্পিটিটর, যে আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর কারা। সো কেন অ্যাকচুয়াল কম্পিটিটর বললাম? ধরেন এই কিওয়ার্ডটা কাজ করে কি ইউএস এর জন্য। যখন আমরা নর্মালি লিখে সার্চ করলাম তখন কতগুলো ওয়েবসাইট আসলো স্যার? 99 লাখ, আই গেস, না 9,99,000 সামথিং, 200,000 লক্ষ, ওকে 9,99,00,000। এই এত অ্যামাউন্ট অফ ওয়েবসাইটস এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। এখন এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা না থেকে শুধুমাত্র লং বোর্ড নিয়ে কাজ করতে পারে, বেস্ট লং বোর্ড নিয়ে কাজ করতে পারে, সো ভ্যারাইটিস থাকতে পারে। বাট আমাদের অ্যাকচুয়াল কম্পিটিটর তারাই যারা এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে। সো এইটা ফাইন্ড আউট করার ওয়েটা হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডের আগে লিখব অল ইন টাইটেল দিয়ে একটা ক্লোন দিব, নো স্পেসেস। এই স্ট্রিংটার মানে হচ্ছে আমি গুগলকে বলতে চাচ্ছি যতগুলো ওয়েবসাইট তাদের মেটা টাইটেলে এই কোয়ারিটা বা এই কিওয়ার্ডটা ইউজ করেছে, ওই ওয়েবসাইটগুলো আমাকে শো করতে। ওকে, সো এখন যদি আমি টুলসে যাই, দেখেন আমার কয়টা রেজাল্ট আসছে? 311টা। ওরা হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর, কারণ আমি কিন্তু এই স্পেসিফিক কিওয়ার্ডেই র্যাঙ্ক করতে চাই। সো আমার কম্পিটিটর কয়জন? 311 জন। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা দেখব ডিএ এবং পিএ চেক করব। ডিএপিএ বলতে আমরা কি বুঝি? ডোমেইন অথরিটি অ্যান্ড পেজ অথরিটি। নাজমুল ভাই কি কিছু বলবেন? এবং পেজ অথরিটি। সো এই অথরিটিগুলা কি? ডোমেইন অথরিটি মিন্স আমার কম্পিটিটর বা একটা ডোমেইনের স্ট্রেংথের মেজারমেন্টটা ডোমেইন অথরিটি প্রোভাইড করে।
1-200 এর ভিতরে ডোমেনের এসইও স্ট্রেংথ কত এবং 1-100 এর ভিতরে পেজের এসইও স্ট্রেংথ কত। আমরা যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি আসলে এই কিওয়ার্ডটার যদি আমরা ওয়েবসাইটগুলোকে একটু দেখি, ফার্স্ট পেজে যারা আছে তারাই তো আমার মেন কম্পিটিটর নাকি, জাস্ট সেকেন্ড থার্ড পেজে, ফার্স্ট পেজে যারা না। সো আমি যেহেতু র্যাঙ্ক করতে চাই ফার্স্ট পেজে, সো আমাকে দেখতে হবে যারা ফার্স্ট পেজে আছে তাদের ভিতরে কারা লো ডোমেন এবং পেজ অথরিটি রাখে, কাদের এসইও স্ট্রেংথটা রিলেটিভলি কম, যেন আমি তাদেরকে বিট করতে পারি বা আমি তাদের উপরে জাম্প করতে পারি। সো এটা দেখার জন্য আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এই প্রথম সারির বা প্রথম 10টা ওয়েবসাইটের অ্যাটলিস্ট 2টা ওয়েবসাইটে আমরা দেখব যেন ডিএ এবং পিএ 30-এর নিচে পাই, কারণ 30-র নিচে যে সকল ওয়েবসাইটের ডিএপিএ সেগুলো রিলেটিভলি অনেক উইক, তো তাদেরকে আমরা ইজিলি বিট করতে পারবো। এটা দেখার জন্য আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করব, সেটার নাম হচ্ছে মজ বার। মজ ওয়েবসাইটে গিয়ে কাজ করেছি না, কিওয়ার্ড দেখেছি, ওখানে কিন্তু অনেক অপশন আসছে। ঠিক একইভাবে মজ বার হচ্ছে গুগলের একটা এক্সটেনশন, সেখানে গেলেও আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। সো আমি এখান থেকে চলে যাই ক্রোম ওয়েব স্টোর, সার্চ করব মজ বার। এই যে মজ বারটাকে অ্যাড করে নিব, ঠিক আছে। এবার মজ বারটাকে অ্যাড করার পরে আমাদের কাজটা হচ্ছে এই এক্সটেনশন থেকে অনেকগুলো এক্সটেনশন পিন করা, এগুলোকে একটু আনপিন করে নিই। জাস্ট এই মাউস বারটাকে আগে পিন করব, মাউস বারটাকে একবার অ্যাক্টিভ করব। সো এখানে আপনাকে মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিতে বলবে, যেহেতু আপনি অলরেডি লগ ইন আছেন এখানে, যদি লগ ইন থাকেন এটা লগ ইন হয়ে যাওয়ার কথা। লগ ইন হয়েছে, দেখেন লগ ইন হওয়ার পর প্রত্যেকটা মেটা ডিসক্রিপশনের নিচে আমাকে এখানে আরেকটা প্যানেল শো করছে যেখানে ডোমেন অথরিটি অ্যান্ড পেজ অথরিটি দেখাচ্ছে। এটা আগে দেখাতো না স্যার, এটা দেখিয়েছে না। সো দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা ডোমেন অথরিটি কত, 1926। এটাকে বিট করতে পারবো কি পারবো না? পারবো। এটার আছে 4730 বর্ডার লাইন, ঠিক আছে পারবো, কিন্তু 47 আছে কি ডোমেনের, ঠিক আছে। এখন কেন পেজের বললাম, দেখেন আমাদের প্রত্যেক কিওয়ার্ডকে আমরা এক একটা পেজের জন্য, আমার কম্পিটিটরও কিন্তু ওই ওয়েবসাইটের ওই স্পেসিফিক পেজটা, পুরো ডোমেন কখনোই আমার কম্পিটিটর না। আমরা এটা কি করতে পারি না, এই 10টা ওয়েব পেজ যে সামনের পেজে আসলো 10টা, আমি যদি 10টাকে রিসার্চ করে তাদের কিওয়ার্ডগুলো বের করি। হ্যাঁ পারবো, তাদের কিওয়ার্ড বের করতে পারবো আমরা। তখন ওই কিওয়ার্ডগুলো বের করে আমরা যেগুলো দেখতেছি এই কিওয়ার্ডগুলো বেশি ইফেক্টিভ হচ্ছে, আমরা হ্যাঁ, ওগুলো নিয়ে কাজ করতে পারি। কাজ করতে পারবো। ওকে, সো একটা রেডিট অবশ্যই ধরবো না আমরা, আরেকটা আছে হ্যাঁ। সো কত পেজ 26 36 21 11 12 সাগর আপনার মাইকটা মিউট রাখেন না কেন ভাইয়া, আপনার আউটসাইড কথা আসে। আচ্ছা, সো রিলেটিভলি যেটা দেখছি যে আমরা যে কিওয়ার্ডটা চুজ করেছি এটার অ্যাভারেজ ডিএ অ্যারাউন্ড 27 দুইটারই, বা বিলো 30, এভাবে না লেখে বিলো 30, তাই না? সো এখন এখান থেকে একটু চলে আসেন, এই যেহেতু বিলো 30 আছে, এগুলো যেহেতু বিলো 30 আছে, সো এগুলোকে আমরা একটু গ্রিন মার্ক করে নিচ্ছি, বিকজ এটা আমাদের জন্য কি পজিটিভ। এবার আমরা এখানে আরেকটা এস্টিমেশন করব, সেটা হচ্ছে আমরা অ্যাজিউম করলাম যে আমাদের যেই সার্চ ভলিউমটা আছে, যদি আমাদের এই কিওয়ার্ডে পেজ র্যাঙ্ক করে তাহলে মান্থলি সার্চ ভলিউমের অ্যারাউন্ড 20% আমার ওয়েবসাইটকে ভিজিট করবে বা ক্লিক করবে।
অ্যাজাম্পশন এটা, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করবে আমাদের কন্টেন্টের উপর আমাদের এতটুকু আস্থা যে এখান থেকে কনভার্সন আসবে 10%। অনেক assumption-টা কিসের ভিত্তিতে করতেছেন? এটা আমরা জাস্ট একটা ম্যাথ করে নিচ্ছি যেটা আমাদের প্রফিটেবিলিটি চেক করার জন্য, যেটা হচ্ছে একদম বেসিক। যদি আমার ওয়েবসাইট আমার ওয়েব পেজ যদি র্যাঙ্ক করে তাহলে 720%-এর ভিতরে অ্যাটলিস্ট 20% তো আমার ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, আমি চাইলে 50% ধরতে হবে যে 50 ভাগ মানুষ আমারটায় আসবে, বাট আমরা কম এই জন্য ধরছি বিকজ আগের থেকেই অনেক হাই এক্সপেকটেশন রাখা ভালো না। কম ধরি যেন আমরা পরে গিয়ে একটু বেটার পেতে পারি। ধরে নিচ্ছি যে যারা এই 20% আসবে ওর ভিতরে অ্যাটলিস্ট 10% তো আমার প্রোডাক্ট কিনবে বা আমার থ্রুতে ওয়েবসাইটে যাবে অ্যামাজনের, ধরতে পারি। যদি সেটা হয় তাহলে এবার আমরা হচ্ছে আমাদের ROI রিটার্ন অন ইনভেস্টমেন্টটা মেজার করব। সো আমাদের প্রোডাক্ট প্রাইসটা এখানে আমরা দিব অ্যাভারেজ প্রোডাক্ট প্রাইস। আমাদের কমিশন রেটটা আমরা এখান থেকে দিব কত পার্সেন্ট জানি স্যার? 3%। তাহলে আমাদের ROI-টা আমরা বের করতে পারবো। সো এবার একটু ক্যালকুলেটর অন করি। 720 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 কত? 144 জন। তাহলে ধরে নিচ্ছি এই 720-এর ভিতরে 144 জন আমার ওয়েবসাইটে আসবে। 14 জন 14 পয়েন্ট সামথিং, হ্যাঁ। তো আমরা ধরে নিলাম 14 জন আমার প্রোডাক্ট কিনবে, হতে পারে তাই না? এখন হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসটা একটু বের করব। সো দেখেন প্রোডাক্ট প্রাইসটা আমরা চুজ করব আমাদের কিওয়ার্ডের উপর বেস করে। যখন আমরা বলছি বেস্ট লং বোর্ডস, তার মানে কি যে প্রোডাক্টটা সার্চ করছি সেটার বেস্টটা চাচ্ছি তাই না, সবচেয়ে ভালোটা। তো সবচেয়ে ভালো প্রোডাক্টের প্রাইস অলওয়েজ হাই হবে। সো এটা দেখার জন্য আমরা অ্যামাজনে চলে যাব। এখান থেকে আমরা সার্চ করব লং বোর্ডস। ঠিক আছে, লং বোর্ড লিখে সার্চ করি। সো এখানে আমরা চাইলে ফিল্টার করতে পারি, হ্যাঁ, যে আমরা চাচ্ছি যে সকল প্রোডাক্ট লেটসে 88 বা $80 উপরে ফিল্টার করে নিতে পারি, অথবা একদম বেস্ট রাখতে পারি যে প্রথম সারিতে কোনগুলো আছে। অ্যামাজনেরও কিন্তু অ্যাডস হয়। সো যেগুলো এখানে স্পন্সর দেখবেন সেগুলো অবশ্যই লিস্টে আসবে না। স্পন্সর বাদে যদি একটু দেখি আমরা, দেখেন একটা পেয়েছি কি 117, 189, হায়েস্ট প্রোডাক্টগুলো ধরবো 147, 189 ছিল না, সো 199, 199, 239, 289। সো দেখেন অ্যারাউন্ড $300। সো আমরা একটা বেস লাইন ধরি যে কথার কথা প্রোডাক্ট প্রাইস আমাদের অ্যাভারেজ $170 মতো পড়বে, কারণ আমরা এখানে প্রোডাক্ট বেছে নিব এরকমভাবে। এখন প্রোডাক্ট সিলেকশনের সময়ও রিসার্চ আছে। আপনি চাইলেই জাস্ট এভাবে দেখে প্রোডাক্ট চুজ করতে পারবেন না, বিকজ আপনি কখনো চালান না, এটা আপনি কখনো ইউজ করেন নাই। যে প্রোডাক্ট আপনি চুজ করবেন সবার আগে দেখবেন যে সেটার রিভিউ কত আছে। ঠিক আছে, এই যে রিভিউসগুলো দেখাচ্ছে, এবং এখানে আপনাকে শো করবে যে গত মাসে কত সেল হয়েছে। সো এখানে কি দেখেন 50+ বট ইন পাস্ট মান্থ, মানে গত মাসে 50টা সেল হয়েছে। সেরকমভাবে অনেক প্রোডাক্ট আছে যেগুলোর রিভিউ আপনাকে দেখে নিতে হবে, কারণ যেগুলো রিনাউন্ড ওইগুলোর কি কনভার্সনটা দ্রুত হয়। যে সকল ব্র্যান্ড, ধরুন আমি আপনাকে একদিকে নাইকির শু রাখলাম, একদিকে আপনার নন ব্র্যান্ড শু রাখলাম, কোনটা কি মানে সেল হওয়ার চান্সেস বেশি? নাইকি, কারণ কি ব্র্যান্ড নোন, প্রোডাক্ট দুইটাই মনে করেন একই কোয়ালিটির, বাট তাও আপনি কিনবেন কোনটা? নাইকিরটা। সো এরকম কিছুটা যে প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, কারণ আলটিমেটলি আপনি যখন কন্টেন্ট লিখবেন ওই ChatGPT থেকে তো মারতে পারবেন না, কারণ এসইও হ্যাঁ প্লাগারিজম হবে, আর AI বেসড কন্টেন্টগুলো গুগল র্যাঙ্ক করা না। ঠিক আছে, শর্ত প্রযোজ্য যদিও। হিউম্যানাইজ করে দিলে হয় না?
হুম হিউম্যানাইজ করে দিলে হিউম্যানাইজ করবেন কি দিয়ে? এআই কে দিয়েই তো। এআই কে দিয়ে আপনি মানে হিউম্যান কিভাবে বানাবেন? তখন তো দেখা যায় ধরতে পারে না। তাও ধরে। আসলে আমরা যে ফ্রি টুলসগুলো ইউজ করি ওগুলো এমনি কোনো কাজের না। স্টাডি টেন দিয়ে যদি সে ঠিক আছে, এআই থেকে মানে হিউম্যানাইজ বলতে হচ্ছে ধর এআই যখন হিউম্যানাইজ করতে যাবে কিছুটা হলেও এআই ভাইভ থাকবে। হিউম্যানাইজ করার মানে হচ্ছে যেন একটা যখন মানুষ পড়বে তখন সে যেন ওই কন্টেন্টটাকে মানে কানেক্ট করতে পারে নিজের সাথে। সো লিখে ওটাকে যদি স্টাডি টেন দিয়ে যদি ইয়ে করে দেওয়া হয় হিউম্যানাইজ করে তারপরে কিছু এডিট তো অবশ্যই সেখানে করতে হবে। মানে হিউম্যান টাচ থাকতেই হবে, কোনটাকে হালকা হিউম্যান টাচ থাকতেই হবে, হিউম্যান টাচ ছাড়া আসলে হিউম্যান হবে না। আচ্ছা, সো আমরা পেলাম প্রোডাক্টের প্রাইস 170। তাহলে 170 ইন্টু 3 ডিভাইডেড বাই 100 কত হলো? 5.1 ধরেন না $5। তাহলে আপনার আর ও আই কত আসবে? কিভাবে হিসাব করব? আমার কমিশন রেট আর আমার কনভার্সন দিয়ে নাকি? কত হলো? 14 কত 5 না 70। তাহলে আমার এন্ড অফ দ্য মান্থ একটা কন্টেন্টের উপরে একটা পেজের উপরে আমার আরওআই কত আসতেছে? $70। আমরা এটা যতটা পারি কম নিয়েছি। এমনও হতে পারে আমার ওয়েবসাইটে 40% লোক আসতে পারে, 20% কনভার্সন হতে পারে। আমার প্রোডাক্টে হইতে পারে যে $190 প্রোডাক্ট কিনে মানুষ, হতে পারে না? সো তখন কি আমার আরওআইটা আরও অনেক বেশি বাড়বে। সো এখন যদি এরকম হতো যে এইখানে আমার আরওআই আসতো $5 মাসে, অবশ্যই আমি ওটা নিতাম না। বুঝতে পারিনি? যে $5 হলে তো এখানে অবশ্যই নিব না, কারণ মাস শেষে আমি $5 জন্য তো কাজ করতেছি না, তাই না? আবার যদি এখানে দেখতাম ডিএপিএ অনেক বেশি, মানে ধর 50-এর উপরে সবগুলো, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতাম না, অন্য কোনো কিওয়ার্ড নিয়ে আবার রিসার্চ করে বের করতাম। ঠিক আছে, সো দেখেন আমাদের এই কিওয়ার্ডের উপরে কি আমরা বলতে পারি এটা আমাদের জন্য প্রফিটেবল? তাহলে প্রফিটেবিলিটি ইয়েস। একটা পেজে ইনকাম আমরা দেখলাম। এটা শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে একটা পেজ পেজ, হ্যাঁ একটা প্রোডাক্ট না, একটা কিওয়ার্ড। এখন প্রোডাক্ট অনেক হতে পারে, দেখেন কন্টেন্টের অ্যামাজন বা ব্লগ কন্টেন্টের অনেক রকমের ধরন হতে পারে। প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট লিস্টিং হতে পারে, দ্যাট মিনস আপনি 5টা 7টা 10টা প্রোডাক্ট নিয়ে একটা কন্টেন্ট তৈরি করবেন। অনেক সময় এরকম হতে পারে আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, হতে পারে আপনি 2টা ডিফারেন্ট প্রোডাক্টের কম্প্যারিজন দেখাবেন। সো কন্টেন্টের ডিফারেন্ট স্ট্রাকচারস হয়। সো আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে লিস্টিংয়ের জন্য, যেহেতু বলেছি বেস্ট স্কেট বোর্ডস অ্যাস আছে, প্লুরাল আছে, স্কেট বোর্ডস ফর বিগিনার্স। সো আমরা কিন্তু ধরে নিচ্ছি যে আমরা লিস্টিং করব। সো ধরেন 10টা প্রোডাক্টের জন্য একটা কন্টেন্ট রেডি করবেন একটা পেজে, আপনার আরওআই হচ্ছে $70। আপনি অবশ্যই আপনার একটা ওয়েবসাইটে একটা পেজ তো আর রাখবেন না বা একটা কন্টেন্ট লিখবেন না। যদি চিন্তা করেন যে অ্যাভারেজ $50 ধরেন, তাও যদি আপনি 10টা পেজ র্যাঙ্ক করাতে পারেন কত ডলার? হ্যাঁ ধরছি 50 ধরেন, বলছি যে $50 ধরেন, হ্যাঁ অ্যাভারেজ সব মিলে সবগুলোর থেকে 50 করে পান কত? 500। হ্যাঁ, সো অবশ্যই 10টা না আরও বেশি তো লিখবো। ঠিক আপনি হ্যাঁ 700, আমি কমায় ধরলাম। কেন কমিয়ে ধরছি? কারণ কমিয়ে ধরলে বেটার, লেটার অন গিয়ে যখন অ্যামাউন্টটা বেশি থাকে তখন মোটিভেশন বাড়ে। হ্যাঁ এই আমরা ওখানে যেমন ইউএসএ বা মানে ইউনাইটেড আমরা মার্কেটটা চুজ করলাম। হ্যাঁ এই মার্কেটটা চুজ করার ক্ষেত্রে কোন মার্কেটটা চুজ করা বেটার বা ইউএস ইউকে এগুলোতেই সবচেয়ে বেশি, কারণ আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি এগুলো দেখেন সব প্রোডাক্ট নিয়ে সব কান্ট্রিতে ট্রেন্ড চলে না। ঠিক আছে, স্কেটবোর্ডস ইউএসএ তো অনেক বেশি চলে। এইটা কিভাবে ফাইন্ড আউট করব কি? এই প্রোডাক্টটা কোন দেশে ভালো ডিমান্ড? আপনাকে হচ্ছে আগে একটু রিসার্চ করতে হবে, আপনাকে নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে যে ওদের কালচারটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটার কি কোনো সফটওয়্যার? না এটা কোনো সফটওয়্যার না, এটা নিজের রিসার্চের উপর। আপনি এটা এআইকে গিয়ে যদি জিজ্ঞেস করেন কথার কথা উইচ প্রোডাক্টস বা হচ্ছে উইচ স্পোর্টস আর পপুলার ইন ইউএস, তাহলে আপনাকে লিস্ট এমনি শো করবে। যেমন দেখেন আমি যদি বলি যে আমি বারবিকিউ
টুলস বা বারবিকিউর প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, এটা আমি চিন্তা করব টেক্সাসে সবচেয়ে বেশি চলে, কারণ টেক্সাস কিন্তু বারবিকিউর হাব, তাই না? সো আমি যদি দেখলি বিবিকিউ, হ্যাঁ, কারণ বিবিকিউ রিলেটেড যা আছে গ্রিল ট্রিল এগুলো সবচেয়ে বেশি কোথায় সেল হয়? টেক্সাসে। তখন আমি চেষ্টা করব টার্গেট করার টেক্সাসকে, তখন আমি কিওয়ার্ড ফাইন্ড আউটও করবো টেক্সাসের জন্য শুধু, তাহলে তখন ফুল ইউনাইটেড আমি নিচ্ছি না আমি শুধু মার্কেটটাকে ওই মার্কেটটাকে কাজ করছি। হ্যাঁ, আমি একটু স্পেসিফিক হয়ে একদম ইন ডেপথ হয়ে কাজ করছি। এখন মেইনটা যেটা বোঝা যাচ্ছে যে এফিলিয়েট মার্কেটিং যে আমার নিশটা প্রথম ইম্পর্টেন্ট। নিশটা ইম্পর্টেন্ট। এটা যখন আমি ইয়ে করতে গেলাম সেই ক্ষেত্রে আমার এসইওটা প্রপারলি যদি থাকে, নিশটা যদি প্রপারলি থাকে তাহলে আমার হবে। আর কন্টেন্টটাও মাস্ট বি, হ্যাঁ তা তো যদি থাকে তাহলে অবশ্যই হবে। এটা তো এসইও ভিতরেই করতেছে। হ্যাঁ, সেটা ও আচ্ছা, এসেও কথা, হ্যাঁ, তার মানে এসইওটা যদি পারফেক্ট থাকে, নিশটা যদি পারফেক্ট থাকে তাহলে রেজাল্ট আসবে। রেজাল্ট আসবে। ঠিক আছে, নিশটা অনেক বেছে নিতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে এমন হতো যে এটা পেয়েছি অনেক হাই, মানে রেড কালার চলে আসছে, অনেক সময় আমরা যেটা করি নিশই বাদ দিয়ে দিই। নিশ বাদ দেওয়ার দরকার নেই তো আমার, কারণ আমরা নিশ ভালো পেয়েছিলাম। আমার প্রবলেম হচ্ছে কি এই কিওয়ার্ডটাতে, এই কিওয়ার্ডে ডিএপিএ হাই বা ডিফিকাল্টি বেশি, তাহলে এই কিওয়ার্ড বাদ দিয়ে আরও তো আমাদের কাছে অনেকগুলো কিওয়ার্ড আছে, তখন এইগুলো থেকে আরেকটা নিয়ে কাজ করব। এই জন্য বলেছি সর্বপ্রথমে যেটা করবেন, এই যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো কিওয়ার্ডের সার্চ ভ্যালু আগে বের করে নেবেন। ঠিক আছে, সো এখানে আছে কি দেখেন, বেস্ট ইলেকট্রনিক স্কেটবোর্ডস 22, এটা তো আমার লাগবেই না, তাই না? ব্যাকগ্রেডেড বাদ। বেস্ট লং বোর্ডস, শর্ট টেল কিওয়ার্ড, একটু ডিফিকাল্ট এটা হবেই। ঠিক আছে, তো বেস্ট অনলাইন স্কেট শপ, ঠিক আছে, এটা তো আমরা নিতে পারছি না, তাই না? এই কিওয়ার্ড নিয়ে কাজ হবে, কারণ আমরা তো ব্লগস লিখতেছি। আবার সব দিতে পারি, যদি আমরা 10টা এরকম সব খুঁজে বের করি যেগুলো হচ্ছে অ্যাফিলিয়েট রান করছে একটা সার্টেন এরিয়াতে, সেই ক্ষেত্রে আবার আমরা এগুলো নিয়ে এনলিস্ট করতে পারি, বাট ওটা একটু ডিফারেন্ট স্টোরি। বেস্ট স্কেটবোর্ডস হেলমেট, বললাম না হেলমেট সার্চ করতে পারে। সো আমি বেস্ট লং বোর্ড ফর বিগিনার্স নিয়ে যদি একটা কন্টেন্ট লিখি, একটা পেজ তৈরি করি, স্কেটবোর্ডস হেলমেট নিয়েও তো পারি, হেলমেট লাগতে পারে না, হেলমেট নিয়েও কাজ করতে পারি। বেস্ট মিনি ইলেকট্রিক স্কেটবোর্ডস, যাদের ইলেকট্রিক স্কেটবোর্ড নিয়ে ইয়ে আছে, ক্রেজ আছে। স্কেটবোর্ড হুইলস, অবশ্যই স্কেটবোর্ড চালালে চাকা ক্ষয় হবেই, তো চাকাগুলো দেখা। এখন দেখেন অ্যাফিলিয়েট করি এইগুলো না স্যার, আমার আউট অফ আওয়ার কালচার, আমাদের কালচারের বাহিরে। তো বিষয়টা হচ্ছে কি আপনাকে অনেকটুকু রিসার্চ না করে আপনি জাস্ট মানে আন্দাজে যদি কাজ করতে চান, রেজাল্ট কখনোই আসবে না। যেমন দেখেন আমরা বাংলাদেশে প্রাণীদেরকে অনেক বেশি মূল্য দেই না, বাস্তব। রাস্তায় কুকুর দেখলে ইট মারি এ মারি করি। স্যার আপনি বাইরের কান্ট্রিগুলো চিন্তা করেন, কুকুরদের ডায়াবেটিস হয়, এটা জানেন? হ্যাঁ, ওটার জন্য ওষুধ আছে জানেন? নিজেদের বাসায় পেটসদেরকে কয়দিন ওষুধ খাওয়াইছি আমরা, মনে তো পড়ে না। সো যদি আমি এই কথাটা কেন বললাম, আমি যদি অ্যামাজনে যাই, দেখেন মিট দ্য ডগ অফ অ্যামাজন, এটা কি কাস্টম 404 নাকি না? এখান থেকে আমি একটু পেটস দেখি কোথায় আছে, এই যে পেট সাপ্লাইস, বার্ডস, ক্যাটস, ডগস, ফিশ, হর্স, রেপটাইল, স্মল অ্যানিমেল, সব কিছুর জন্য আছে। ঘোড়ার জন্য কি কি আছে দেখেন, বুট অ্যান্ড র্যাপস, ফুড, গ্রুমিং, বাথিং সাপ্লাইস। এই যে আপনার যে টমটমে ঘুরেন, ঘোড়াগুলোর অবস্থা দেখছেন আছে, আমরা নেই। সো এটা কিন্তু একটু আমাদের কালচার থেকে একটু বাহিরে, সো আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে। যেরকম আমি যদি ডগসের কথা বলি, যেটা অবশ্যই ওদের মোস্ট পপুলার, সো ডগস নিয়ে দেখেন কত কিছু আছে। ওদের ফুড, ওয়েট ফুড না ড্রাই ফুড, ডিহাইড্রেটেড ফুড, হ্যাঁ, ফুড টপিং, ফ্রিজ ড্রাইড, সেমি ময়েস্ট, ভেটেরিনারিয়ান ডায়েটস, ভেটেরিনারিয়ান ডায়েটস। আমরা এইভাবে
তো মেনটেন করে হ্যাঁ আমাদের কই ফ্রোজেন ডায়েট আছে আমাদের, ঠিক আছে? সে যে নর্মাল জাস্ট ফুড যদি যায়, হ্যাঁ, যে ডিহাইড্রেটেড। সো দেখেন এই যেটা বললাম না, ডগ নিয়ে কাজ করার কথা। সো যখন আপনি এই যে পেট ফুডস নিয়ে কাজ করবেন, তখন দেখবেন কি এই নিচের ডিফিকাল্টিটা অনেক হাই পাবেন, বেশ বেশ কিওয়ার্ডে হাই পাবেন। কারণ এটা আমরা সবাই জানি, যারাই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, আমরা সবাই জানি যে ইউএস হোক ইউকে হোক, তারা তাদের পেটসদেরকে নিয়ে কতটা সেন্সিটিভ বা কনসার্ন, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আপনিও কাজ করতে চাবেন, আমিও কাজ করতে চাবো, আরও 1,00,000 জনও কাজ করতে চাবে। সো এই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, বাট এর মানে এই না যে আপনি এরকম কিওয়ার্ডস পাবেন না, অবশ্যই পাবেন, বাট খুঁজে দেখতে হবে। ডিজিটাল মার্কেটিং হোক, যে কোনো কাজ হোক স্যার, সময় সাপেক্ষ ব্যাপার। যদি আপনি চেষ্টা করেন রেজাল্ট আসবেই, 100% আসবেই। আমি কোনো একটা ওয়েব পেজ খুলে কাজ করলাম, ওয়েব পেজ কখনো নাম চেঞ্জ করা যায় না। হ্যাঁ করতে পারি আমরা, আপডেট যদি করি। যেমন 2022-এ কোনো একটা ব্লগ লিখেছিলাম, ধরেন 2025-এ এসে হয়তো বা ওইখান থেকে কিছু জিনিসের চেঞ্জেস আসছে, সো আমরা আপডেটেড লিখতে পারি। এখন আমি একটা ওয়েব পেজ খুলে আমি এফিলিয়েট মার্কেটিং শুরু করলাম, হ্যাঁ কিন্তু একটা সময় বলবো না আমি এফিলিয়েট মার্কেটিং করবো না। হ্যাঁ ঠিক আছে, ওয়েব পেজটা অন্য কাজে ইউজ করবো। কোনো প্রবলেম নাই, সব কিছু ডিলিট করে আবার থেকে শুরু করে নতুন করে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? শুধু ডোমেইনটা থাকবে। হ্যাঁ এডিট করেও করা যাবে, কিন্তু উনি যখন অ্যাফিলিয়েটের জন্য তৈরি করেছে তখন ওটা তো একটা ব্লগ স্টাইল ওয়েবসাইট ছিল। এখন ধরেন উনি ই কমার্স করবে, তো সেই ক্ষেত্রে রিমুভ করতে হবে, বা ধরেন নিউজ রিলেটেড কিছু করবে, তখন স্ট্রাকচারগুলো চেঞ্জ করতে হবে। সো এই ক্ষেত্রে জিনিসগুলো লাগবে। ডোমেইন তো আমি চেঞ্জ করতে পারতেছি না, ডোমেন ফিক্সড, বাট আপনি যে না কি বলে ভিতরে যে স্ট্রাকচার, ওটা আপনি যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা তো স্যার আমরা ছোট্ট একটা ব্রেক নিব, ব্রেকটা নিয়ে আপনারা জাস্ট একটা নিশ রিসার্চ করে বের করবেন। আজকে অল্প একটুই কাজ, অ্যামাজনের কাজ, এটা অল্প একটুই। নিশ শুধু বের করবো, এখন এটা তো আমি বের করলাম না স্যার? হ্যালো স্যার। দেখছি কিন্তু কোথায় তো আবার না দেখা পর্যন্ত হ্যাঁ দেখবেন, আমি তো আসেম জানি তো আছি। স্যার আমার একটু কথা ছিল স্যার। হ্যাঁ সাগর বলেন। স্যার আমি গুগল কিওয়ার্ড প্ল্যানের অ্যাক্সেসটা এখনো পাইনি। স্যার আপনাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে, একটু আপনি আপনার আমি মেল চেক করেন। শেয়ার করে দেখাই একটু দেখুন। আপনি মেল চেক করছেন? হ্যাঁ আমার মেইলে লগ ইন করাই আছে। আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাই।